বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলের হামলা অব্যাহত রাখার ঘোষণা, গাজার যুদ্ধবিরতির আলোচনা শেষ। এরপর জানিয়ে দেব আল জাজিরা বন্ধ করতে ইসরায়েল কেন মরিয়া। এদিকে সৌদিতে কি কিয়ামতের আলামত দেখা দিয়েছে? আরও জানিয়ে দেব রাফায় ইসরায়েলের পাল্টা হামলা, নিহত ১৯। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে ইস্টার প্রার্থনার মাঝে ড্রোন হামলা, রণাঙ্গনে রাশিয়ার সাফল্য দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। ইসরায়েলের হামলা অব্যাহত রাখার ঘোষণা, গাজার যুদ্ধবিরতির আলোচনা শেষ। গাজায় ইসরায়েল হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে মিশরের রাজনীতিতে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়ে গেছে। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস রোববার জানিয়েছে তাদের প্রতিনিধি দলটি কায়রো থেকে গাজায় ফিরে যাচ্ছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধ বন্ধের দাবির কাছে আত্মসমর্পণ করাটা পরাজয়ের শামিল। পরিচয় প্রকাশ না করার শর্তে এক হামাস কর্মকর্তা এএফপিকে বলেন, মিশরীয় গোয়েন্দা মন্ত্রীর সাথে বৈঠক শেষ হয়েছে। হামাস প্রতিনিধি দল আরও আলোচনার জন্য দোহায় ফিরে যাচ্ছে। হামাস আলোচকেরা মঙ্গলবার কায়রোয় ফিরবেন বলে আশা করা হচ্ছে। মিশরীয় গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্কিত নিউজ সাইট আল কাহেরা এ খবর জানায়। এদিকে সিআইএ পরিচালক বিল বার্নার্স মধ্যস্থতা আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান আল সানির সাথে আলোচনার জন্য দোহা রওনা হয়েছেন। নেতানিয়াহুর অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, তার মন্ত্রিসভা হামাসকে আবারও গাজার নিয়ন্ত্রণ নিতে দেবে না। ইসরায়েল হামাসের দাবি মেনে নেবে না। তাদের দাবি মানার অর্থ হলো আত্মসমর্পণ করা। তারা তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। অন্যদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, তারা ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তারা জানায় তারা একটি চুক্তিতে পৌঁছার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। হামাসের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের পূর্ণ অবসান, গাজা উপত্যকা থেকে ইসরায়েলের পুরোপুরি প্রত্যাহার, উদ্বাস্তুদের বাড়িতে ফেরার অধিকার প্রদান, ত্রাণ সহায়তা বাড়ানো। হামাস রোববার বলেছে, গাজায় যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে সর্বশেষ বৈঠক কায়রোতে গভীর এবং গুরুতর আলোচনার পর শেষ হয়েছে। তারা তাদের মূল দাবিগুলো পুনরায় উত্থাপন করে, যেগুলো ইসরায়েল আবার প্রত্যাখ্যান করে। কায়রোতে হামাস নেতা ইসমাইল হানিয়া বলেন, তারা একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় যা ইসরায়েলি আগ্রাসন বন্ধ করবে এবং গাজা থেকে ইসরায়েলের প্রত্যাহার নিশ্চিত করবে। অন্যদিকে হামাস ইসরায়েলের জেলে থাকা শত শত বন্দি বিনিময়ে প্রায় ১০০ জন বন্দীকে মুক্তি দেবে। আল জাজিরা বন্ধ করতে ইসরায়েল কেন মরিয়া? গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ সহ মানবতা বিরোধী অপকর্ম লুকাতে চেষ্টা ত্রুটি রাখছেন না নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতিতে ইসরায়েলে আল জাজিরা সম্প্রচার বন্ধের অনুমোদন দিয়েছে সেখানকার যুদ্ধকালীন মন্ত্রিসভা। ইতিমধ্যে তা বন্ধে অভিযানও হয়েছে। কিন্তু এই একটি সংবাদ মাধ্যমকে কেন এত ভয় পায় ইহুদিবাদী দেশটি, যেখানে গোটা পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো রয়েছে তার পকেটে? চলমান যুদ্ধে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের অনেক খবরই চেপে গেছে পশ্চিমা গণমাধ্যমগুলো। এর বিপরীতে ইসরায়েলি বাহিনীর প্রতিটি অপকর্ম আর ফিলিস্তিনের দুর্দশার কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা। এ কারণেই আন্তর্জাতিক এ গণমাধ্যমের ওপর বেশ চটে আছে তেল আবিব। এরই প্রক্রিয়ায় রোববার মন্ত্রিসভায় আল জাজিরা বন্ধ করে দেওয়ার প্রস্তাব উত্থাপন করা হয়, যা সর্বসম্মতক্রমে পাশ হয়। এর আগে জাতীয় স্বার্থের জন্য হুমকি এমন বিদেশি গণমাধ্যমের সম্প্রচার বন্ধে আইন পাশ করে ইসরায়েলি পার্লামেন্ট সেনেটের সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় দেয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, তার নেতৃত্বে ইসরায়েল সরকার সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে উস্কানিদাতা চ্যানেল আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। আরেক পোস্টে ইসরায়েলি যোগাযোগ মন্ত্রী শালম কারহি জানান, তিনি আল জাজিরার বিরুদ্ধে একটি নির্দেশে স্বাক্ষর করেছেন,
যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। পাশাপাশি আল জাজিরার সম্প্রচার সামগ্রী জব্দের নির্দেশ দেয়া হয়। পরে তিনি আরও একটি পোস্টে আল জাজিরার ব্যুরো অফিসে ইসরায়েলি পুলিশের অভিযান এবং সম্প্রচার সামগ্রী জব্দের খবর দেন। সৌদিতে কি কিয়ামতের আলামত দেখা দিয়েছে? কিয়ামতের একটি উল্লেখযোগ্য আলামত হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা, বন্যার কবলে পড়ে বিধ্বস্ত হবে আরব অঞ্চল। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেয়ার মতো লোক পাবে না। আরবের মাঠঘাট তখন চরণভূমি ও নদী নালায় পরিণত হবে। সহিহ মুসলিম। সম্প্রতি সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাতের পর বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। এতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন দেশটির সাধারণ মানুষ। ঝুম বৃষ্টিতে ভিজেছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববীও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে মসজিদে নববীর ছাউনি বেয়ে সজোরে পানি পড়ছে। বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছিল। ওই দিন সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছিল। বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গিয়েছিল, অনেক জায়গায় রাস্তাঘাটও বন্ধ হয়েছিল। রাফায় ইসরায়েলের পাল্টা হামলায় নিহত ১৯। গাজার দক্ষিণের শহর রাফার কাছে হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ৫ মে এ ঘটনা ঘটেছে, খবর রয়টার্সের। এর আগে গাজার কারেম সালম ক্রসিংয়ে হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনের সংগঠন হামাস। ইসরায়েল দাবি করছে হামাসের ওই হামলায় তাদের ৩ সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, দক্ষিণ গাজায় রাফা থেকে কারেম সালাম ক্রসিং এলাকার দিকে 10টি প্রজেক্টাইল ছোড়া হয়। হামাসের হামলার পরপরই এই ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে এখান দিয়ে ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছাতে পারবে না, তবে অন্যান্য ক্রসিং খোলা আছে। ইউক্রেনে ইস্টার প্রার্থনার মাঝে ড্রোন হামলা, রণাঙ্গনে রাশিয়ার সাফল্য দাবি। ইউক্রেনের রণাঙ্গনে রাশিয়া রোববার নতুন সাফল্যের দাবি করেছে, যখন ইউক্রেনে টানা ৩য় বছর যুদ্ধের মাঝে অর্থোডক্স খ্রিস্টিয়ান ধর্মের গুরুত্ব পালন করছে। কর্তৃপক্ষ বলছে দেশের পূর্বাঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় ১ ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে তাদের সৈন্যরা পূর্ব ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলে ওখেরেটিন গ্রাম দখল করেছে, যা বেশ কিছুদিন ধরে তাদের লক্ষ্যবস্তু ছিল। অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে আসা ড্রোন ফুটেজে দেখা গেছে গ্রামটি যুদ্ধে পুরোপুরি বিধ্বস্ত এবং কোনো ভবনই লড়াইয়ের হাত থেকে রেহার পায়নি। রাস্তায় কোনো লোকের দেখা ছিল না।